ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকে আমি চলে এসেছি ক্লাস 9-এর অঙ্কে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল সেট 1 নিয়ে কিছু আলোচনা করব। ক্লাস 9-এর কাছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এক মাস পরেই প্রায় তোমাদের ফাইনাল এক্সাম। তা যাদের শর্ট কোশ্চেন নিয়ে ভীত রয়েছে সেই ভীতিটাকে দূর করার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি। তা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছো লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও এবং অপরকেও শেয়ার করো যাতে তারাও শেখার সুযোগ পেয়ে যায়। তা বেশি কিছু না বলে আজকে আমি সরাসরি ভিডিওতে ফিরছি। তা দেখে নেওয়া যাক 1 নম্বর স্কুল যেটা রয়েছে তোমাদের বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল। সেই স্কুলের 1-এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখো 1-এর দাগের 1-এরটা কী রয়েছে, দুটি অমূলদ সংখ্যা গুণফল সর্বদা মূলদ কি অমূলদ বা মূলদ অমূলদ কি পূর্ণ সংখ্যা হবে সেটা জানতে চেয়েছি। তা প্রথমত আমরা দেখে নিই এই প্রশ্নের উত্তর করতে গেলে কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিতে হবে ঝট করে। দেখো প্রথমে আমি দুটো অমূলদ সংখ্যা নেব, তার উপর এক্সপেরিমেন্ট করব। যেমন একটাই নিলাম √3 আর একটা √5। এই দুটো সংখ্যার যদি আমি গুণ করি √3 × √5 তাহলে আসছে √15। এটা কিন্তু অমূলদ সংখ্যা। আমরা নিয়েছি দুটো অমূলদ, গুণ করতে পেয়ে যাচ্ছি অমূলদ সংখ্যা। তাহলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে বলবো না যে দুটো অমূলদ সংখ্যা গুণফল অমূলদ হবে। আরেকটা আমি পরীক্ষা করে দেখাই। √3 নিলাম আর একটাও নিলাম √3। এবার দেখো √3 সঙ্গে √3 গুণ করলে কি আসে? আমরা জানি 3 আসে। 3 কিন্তু অমূলদ নয়, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে দেখো একবার পাচ্ছি অমূলদ সংখ্যা আর একবার পাচ্ছি মূলদ সংখ্যা। তাহলে কোন অপশানটা হবে? 1-এর দাগে দেখো সি অপশানটা রয়েছে, মূলদ বা অমূলদ সংখ্যা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, মূলদ বা অমূলদ সংখ্যা। প্রতিটা শর্ট কোশ্চেনে একদম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবার 2-এর অঙ্কটাই যাব। কি রয়েছে একটু দেখে নিই। 4⁴x = 8³ এই অঙ্কগুলো একটু বলি। এই যে 4, 8 রয়েছে এগুলোকে তাদের মৌলিক উৎপাদকে ভেঙে নেব। দেখো 4কে যদি আমরা ভেঙে নিই লিখতে পারি 2² 4-এর পরিবর্তে লিখলাম তার মাথায় রয়েছে x। একই রকম 8 দেখো লিখতে পারি 2³ তার মাথায় রয়েছে 3। একটু সহজ সরল ভাষায় বলি যে একটা ঘাতের ওপর যখন আরেকটা ঘাত থাকবে গুণ করব ঘাতগুলোকে। যেমন একটু দেখিয়ে দিই a⁴m n। তাহলে এখানে কি হয় a⁴mn। এই যে দুটো ঘাত রয়েছে সেই দুটো ঘাতের মধ্যে গুণ হবে। এবার একই রকম এখানে কি পাবো 2⁴2x, এখানে পাবো 2⁴3 × 3 9। এবার নিচের দুটো সমান দেখো 2 রয়েছে, তাহলে ওপরে পাওয়ার দুটো সমান আসবে, তার মানে 2x = 9 বা x = 9/2। এটা কত নম্বর অপশানে রয়েছে? অপশান সি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপরে আমরা 3-এর দাগের অঙ্কটা দেখে নেব। 3-এর দাগের অঙ্কটা কি রয়েছে? যদি ক্রয় মূল্যের 15% বিক্রয় মূল্যের 25%-এর সমান হয় তবে কত ক্ষতি কি লাভ সেটা বার করব। কি বলেছে? ক্রয় মূল্যের 15% বিক্রয় মূল্যের 25%-এর সমান। এই যে শর্ট টাইপ অঙ্কগুলো না, এক্স ধরবো না, কোনো চলরাশি নেবো না, জাস্ট 100 ধরবো, ধরে অঙ্কটা করব। তাতে কি হবে? সময়টা বাঁচবে এবং তাড়াতাড়ি অঙ্কটা হবে। আমি ধরে নিচ্ছি প্রথমে ক্রয় মূল্য 100 টাকা। এবার কি রয়েছে? ক্রয় মূল্যের 15%, তাহলে
ক্রয় মূল্যের 15% মানে কি বোঝায় 100-র মধ্যে 15। তাহলে যেহেতু আমি ক্রয় মূল্যটা 100 ধরেছি, তাহলে ক্রয় মূল্যের 15% চলে আসছে 15 টাকা। এটা কার সঙ্গে সমান বলেছে? বিক্রয় মূল্যের 25%। তাহলে দেখো, বিক্রয় মূল্যের 25% সমান ক্রয় মূল্যের 15%, সেটা অলরেডি পেয়ে গেছি 15 টাকা। বা বিক্রয় মূল্যের এর কথাটা আসছে, তার মানে এখানে গুণ 25% মানে 25/100 ইকুয়াল টু 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত আসছে? 15। 25/100 ওদিকে গেলে উল্টে যাবে, 100/25, 25×4 100। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য 15×4 60 টাকা। তাহলে দেখো, ক্রয় মূল্য যেখানে 100 টাকা, সেখানে বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে এখানে কি আমাদের লাভ না লস হলো? দেখো, 100 টাকায় কিনে সে 60 টাকায় বিক্রি করছে, তাহলে অবভিয়াসলি এখানে লস। কত টাকা লস? 100 - 60, এটা হচ্ছে আমাদের ক্ষতি 40 টাকা। কত টাকার উপরে? 100 টাকার উপরে। তাহলে আমরা যদি লিখি শতকরা ক্ষতি কত হবে? 40, অথবা ক্ষতি সমান 40%। কত নম্বর অপশানে রয়েছে দেখে নাও, অপশান সি, এটা আমাদের সঠিক উত্তর। এরপরে 4এরটা, এটা অসমীকরণ দিয়ে অঙ্ক রয়েছে। অসমীকরণ জিনিসটা কি? যে সমান নয়, ছোট বড়, যাকে আমরা ইংরেজিতে ইনইকুয়ালিটি বলি। দেখো কি রয়েছে 4এরটা, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্সটা হচ্ছে ওয়াইয়ের থেকে বড়। আরও রয়েছে জেড লেস দেন 0, জেড কিন্তু 0 থেকে ছোট। কোন সম্পর্কটা হবে সেটা দেখতে হবে। এখানে অপশানগুলো দেখলে বুঝতে পারবে যে এক্স জেড ওয়াই জেড এইরকম টার্মগুলো আছে, অর্থাৎ জেড দিয়ে এক্স আর ওয়াই দুটোকে গুণ করেছে। তা প্রথমত বলে দিই যে জেড হচ্ছে 0 থেকে ছোট, মানে নেগেটিভ নাম্বারস, ঋণাত্মক সংখ্যা। তাই কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে যখন কোনো আমরা ইনইকুয়ালিটিকে গুণ করব, তখন তার চিহ্নটা উল্টো ডিরেকশানে হবে। এখানে দেখো, জেড যেহেতু 0 থেকে ছোট, যখন আমি এক্সকে জেড দিয়ে গুণ করব, ওয়াইকে জেড দিয়ে গুণ করব, যে ডিরেকশানে সিম্বলটা ছিল সেটা জাস্ট ঘুরে যাবে। কেন? একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিই। দেখো, 2 1-এর থেকে বড়, আমি গুণ করছি দুটোকে -1 দিয়ে। তাহলে আমরা যদি -1 দিয়ে গুণ করি, একেও গুণ করবো -1 দিয়ে, একেও -1 দিয়ে গুণ করলে রেজাল্টটা কী আসবে? -2 - 1। বলো তো, -2 আর -1-এর মধ্যে কে বড়? অবভিয়াসলি -1 বড়। তাহলে দেখো, এই চিহ্নটা ঘুরে যাচ্ছে। তাহলে মনে রাখবে যে কোনো একটা সম্পর্কে যখন আমরা কোনো নেগেটিভ নাম্বারস দিয়ে গুণ করব, তখন কিন্তু অলরেডি কী হবে, যে সিম্বলটা ছিল সেই সিম্বলটা উল্টো ডিরেকশানে হবে। কিন্তু যদি আমরা পজিটিভ নাম্বার দিয়ে, মানে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি, সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এরপরে তাহলে এখানে অপশান কোনটা উত্তরে আসছে? অপশান দেখো সি, এটা সঠিক উত্তর, অপশান সি। এরপরে আমরা 5এরটায় যাচ্ছি। 5এর অঙ্কটা ছবি আঁকতে হবে, ছবি এঁকে একটু বুঝতে হবে। দেখো কি রয়েছে, 30 - 30, পয়েন্টগুলো একটু লিখে নিই। আর রয়েছে 0 3, এই তিনটি বিন্দু যোগ করে যে ত্রিভুজ পাবো, সেই ত্রিভুজটা সমবাহু হবে কি সমদ্বিবাহু হবে, কি বিষমবাহু হবে, কি সমকোণী সমদ্বিবাহু হবে। তা দেখো, প্রথমত যদি আমরা অর্ডিনারি একটা আঁকার চেষ্টা করি,
এটা এক্স অ্যাক্সিস, এক্স ছেদ বিন্দু, মূল বিন্দু যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদ করেছে, এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। 3 0 মানে এক্স অক্ষের ওপর 3 ঘর গেছে, 1 2 3, এই বিন্দুটা হচ্ছে 3, 0। -3 0 একই রকম, 1 2 3, বাম দিকে আসবে যেহেতু মাইনাস সাইনটা রয়েছে, -3, 0 0, 3, এটা ওয়াই অক্ষের উপরে থাকবে, অবশ্যই পজিটিভ ওয়াই অ্যাক্সিস, কেন 3টা প্লাসে রয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই পয়েন্টটা হচ্ছে 0, 3। এবার একটু যদি নাম দিয়ে দিই আমি, এটা এ বি সি, যোগ করি, যোগ করলে দেখো ত্রিভুজ এ বি সি পাচ্ছি। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই যে সি বিন্দুতে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ, মানে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হচ্ছে। তাহলে অলরেডি কিন্তু আমরা সমকোণী বলতে পারি, কিন্তু এখানে রয়েছে সমকোণী সমদ্বিবাহু। তাহলে একটু ব্যাপারটা দেখে নেওয়া যাক। দেখো এ বি ডিস্টেন্সটা আমি খুব সহজে পেয়ে যাব। এ বি ডিস্টেন্সটা কত? এদিকে 3 ঘর, এদিকে 3 ঘর, 6 ঘর, 6 ইউনিট। এবার একটু যদি আমি বিসি বার করি, দুটো বিন্দু রয়েছে, বি রয়েছে তোমার -3, 0, সি রয়েছে 0, 3। এই দুটো বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র রুট এর প্রথমটা থেকে এর প্রথমটা বাদ দেবো, দিয়ে স্কোয়ার, -3 -0 তার হোল স্কোয়ার, প্লাস এর দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দেবো, মানে ওয়াই স্থানাঙ্কের মধ্যে বিয়োগ হবে, দিয়ে স্কোয়ার, 0 -3 এর হোল স্কোয়ার। তাহলে এটা আসছে -3 এর হোল স্কোয়ার, এটাও আসছে -3 এর হোল স্কোয়ার, ইকুয়াল টু কত আসবে? 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে 9, আর মাইনাস স্কোয়ারগুলো প্লাস হয়ে যায়, তাহলে কত আসছে? √18 ইউনিট। একই রকম একটু যদি আমি দেখে নিই, সি এ কত হবে? সি এর দূরত্বটা দেখো, 0 থেকে 3 বাদ যাবে, দিয়ে স্কোয়ার, প্লাস 3 থেকে সেকেন্ড হচ্ছে 0, সেটা বাদ যাবে, গিয়ে এত ইউনিট। তাহলে কত আসছে? এটা একটু এইদিকে দেখছি, 0 থেকে 3 গেলে -3, তার স্কোয়ার করলে কত হবে? 9, তো √9 প্লাস এটাও দেখো 3 থেকে 0 যাওয়া মানে 3ই হবে, 3 স্কোয়ার মানে 9, তাহলে আসছে √18। এবার দেখে নাও যে বিসির দৈর্ঘ্য আর সি এর দৈর্ঘ্য দুটো সমান, বিসি হচ্ছে √18, সি এ হচ্ছে √18, তো দুটো বাহু কিন্তু সমান, দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আর সমকোণটা কী করে দেখাবো? সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। একটু দেখেই বোঝা যাচ্ছে যে আমি যদি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করি, √18 স্কোয়ার প্লাস √18 স্কোয়ার, তার মানে আসছে √18 স্কোয়ার বলতে 18, এটাও 18 আসবে, 18 আর 18 যোগ করলে 36, সেটা আমরা লিখতে পারি 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কোনটা? 6 এবি ছিল, এ বির স্কোয়ার। তাহলে একটা সম্পর্ক পাচ্ছি, দেখো এটা আমি যদি অতিভুজ ধরি, দেখতেই পাচ্ছ এবি বাহুটা সব থেকে বড়, তাহলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব ভূমি যে কোনো একটা ধরতে পারি আমি। তাহলে কি কন্ডিশন পেলাম? যে পিথাগোরাসের উপপাদ্যটা এখানে প্রয়োগ করতে পারছি, আর সঙ্গে সঙ্গে দুটো বাহু আমরা সমান পাচ্ছি। তাহলে দুটো বাহু সমান মানে সমদ্বিবাহু। আবার পিথাগোরাসের উপপাদ্য যেহেতু অ্যাপ্লাই করতে পারছি, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী। তাহলে দুটো একসঙ্গে কম্বাইন করে আমরা কী বলবো? ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে আমাদের অপশানটা হয়ে যাচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার একের দাগে 6 অঙ্কটা দেখো, এটা রয়েছে বহুপদী সংখ্যামালা থেকে তোমাদের। x⁴n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে যখন n সম্পর্কে বার করতে হবে। দেখো বহুপদী সংখ্যামালা রয়েছে x⁴n+1, এর উৎপাদক হবে কোনটা জানতে চেয়েছে? x+1, কোন শর্তে এর উৎপাদক হবে? তাহলে প্রথমে আমরা যেটা উৎপাদক প্রমাণ করব, তার কারণে আমাদের ধরে নিতে হবে যে x+1 এর শূন্য কত।
শূন্য বার করতে গেলে আমরা কী করি, এই এক্স প্লাস ওয়ানকে জিরোর সঙ্গে সমান করি, করে এক্সের মানটা কত এসছে, প্লাস ওয়ানটা ওপারে গেলে মাইনাস ওয়ান। তাহলে এই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য যদি এই পলিনোমিয়ালটার মান, এই বহুপদী সংখ্যা আমার মান জিরো আসে, তখন আমরা কি বলবো, এক্স প্লাস ওয়ান হবে এর একটি উৎপাদক। সেটা কোন উপপাদ্য? তোমাদের রয়েছে ফ্যাক্টর থিওরেম, ফ্যাক্টর থিওরেম, বা যেটাকে বাংলায় বলা হচ্ছে গুণনীয়ক উপপাদ্য। কি রয়েছে, এফএক্স একটা পলিনোমিয়াল, সাপোজ জি ওয়াই এর উৎপাদক হবে যদি এই যে জি ওয়াইয়ের শূন্য, সেটা আমি ধরে নিচ্ছি এ, এই এফ অফ এ ইকুয়াল টু যদি জিরো পাই, তাহলে আমরা বলতে পারবো জি ওয়াই হবে এফএক্সের একটি উৎপাদক। তাহলে একই রকম দেখো, এক্স প্লাস ওয়ান উৎপাদক হতে গেলে তার শূন্যটা এসছে মাইনাস এক, এবার মাইনাস একটা আমাকে এখানে বসাতে হবে, মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্সের জায়গায় আমি মাইনাস এক বসালাম। দেখো এখানে জিরো আনতে গেলে যেহেতু এটা প্লাস ওয়ান আছে, এটা তোমাকে অবভিয়াসলি আনতে হবে মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান কখন হবে, যদি এনটা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। কি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা? কেন, মাইনাস ওয়ানের উপর যদি পাওয়ারটা যুগ্ম হয়ে যায়, তো টু বা হচ্ছে 4 বা 6 যদি থাকে, তাহলে মাইনাসটা তো আমার প্লাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে ওই মাইনাসটাকে আমাকে বাঁচিয়ে রাখতে গেলে এনটাকে হতে হবে ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা, বিজোড় হতে হবে, জোড় হলে মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে। তার মানে এখানে কোন অপশানটা ঠিক আছে না, অপশান এ, এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা 7 দাগের অঙ্কটা দেখব। 7 দাগের অঙ্কটা কি রয়েছে, একটা সমীকরণ রয়েছে cx প্লাস ডি ইকুয়াল টু 0। এই সমীকরণটি ওয়াই অক্ষের সমীকরণ হবে কোন শর্তে? দেখো ওয়াই অক্ষের সমীকরণ, এটা তো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0 করতে গেলে এই ডি ভ্যানিশ করতে হবে, একে রাখা যাবে না। তার মানে আমি যদি ডি সমান 0 ধরি, কি আসছে দেখো, সি এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, তার মানে পেয়ে যাচ্ছি সি এক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 0। এখানে অবশ্যই সি নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, সে কারণে কিন্তু সি দিয়ে আমরা ভাগ করতে পারলাম। তাহলে এই যে সি এক্স প্লাস ডি সমীকরণটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যদি ডিটা আমার কত আসছে, ডি ইকুয়াল টু 0। তাহলে কোন অপশানটা আসছে আমাদের, দেখো অপশান এ, অপশান এ চলে আসছে সঠিক উত্তর, ডি ইকুয়াল টু 0। এরপরে 8এরটা, 8এর অঙ্ক কি রয়েছে, 8এর অঙ্কটা দেখো, থ্রি মাইনাস টু এই বিন্দুর সাপেক্ষে 5 মাইনাস 3 এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। এই বিন্দুটির প্রতিবিম্ব বিন্দু কার সাপেক্ষে, 3 মাইনাস 2, যেখানে 3 মাইনাস 2টা আয়নার মতো কাজ করবে। তো যদি আমি দেখে নিই ছবিতে একটু, এটা সাপোজ আয়না, সেখানে একটা পয়েন্ট রয়েছে 3 মাইনাস 2, এর থেকে কিছুটা দূরে আছে 5 মাইনাস 3 একটা পয়েন্ট। এই বিন্দু প্রতিবিম্ব বিন্দু বার করতে হবে। সমতল দর্পণে সূত্র রয়েছে যে দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে ঠিক তত দূরে প্রতিবিম্ব গঠিত হবে। মানে এই বিন্দু থেকে ডিস্টেন্স যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিবিম্বটাও এখানে 10 সেন্টিমিটার দূরে গঠিত হবে। তা আমি ধরে নিচ্ছি এই প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে দেখো এক্স কমা ওয়াই এই যে বিন্দু আর 5 কমা মাইনাস 3 বিন্দুটার মধ্যবিন্দু হয়ে যাচ্ছে 3 মাইনাস 2। তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি, এর ফার্স্ট কোঅর্ডিনেট যোগ করে 2 দিয়ে ভাগ,
এর সেকেন্ড কোঅর্ডিনেট যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা কি পেয়ে যাব, এক্স প্লাস 5/2 আর ওয়াই প্লাস মাইনাস 3 আছে মানে -3ই হবে /2। এটা কার সঙ্গে সমান হবে, এটা সমান হবে 3 - 2। তাহলে প্রথমে পেয়ে যাচ্ছি এক্স প্লাস 5/2 সমান 3 আর ওয়াই -3/2 = -2। তাহলে এক্স প্লাস 5 সমান 2টা উপায়ে গেলে গুণ হবে, 2 3 6, এক্স = 6 - 5 সমান 1। এদিকে ওয়াইয়ের মানটা দেখো, ওয়াই -3 সমান 2টা ভাগ আছে দিয়ে গেলে গুণ, 2 - 2 ইন্টু হচ্ছে -4। তাহলে ওয়াই সমান পেয়ে যাচ্ছি -4, -3 উপায়ে গেলে +3 সমান -1। তাহলে কি পেয়ে যাচ্ছি, এক্স = 1, ওয়াই = -1। তাহলে এক্স = 1, ওয়াই = -1। এটা কত নম্বর অপশানে রয়েছে, এটা রয়েছে অপশান এ। অপশান এ, প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক 1, -1। এরপরে আমরা 9 অঙ্কটা দেখে নেব। 9 অঙ্কটা কি রয়েছে, নয়ের একটা জ্যামিতির অঙ্ক রয়েছে। ABCD একটি সামান্তরিক। ছবিটা একটু এঁকে নিই। ABCD একটি সামান্তরিক। আচ্ছা, ছবিটা একটু মাঝের দিকে আঁকতে হবে, কিছু একটু অঙ্কন আছে সেই কারণে মাঝের দিকেই আঁকছি। ABCD একটা সামান্তরিক রয়েছে। BC বাহুর মধ্যবিন্দু E, এই যে BC বাহু তার মিডিল পয়েন্টটা দিয়ে দিয়েছে E। আর কি রয়েছে, DE এবং বর্ধিত AB। DEটা তাহলে যোগ করি, আর বর্ধিত AB বলতে AB কে বাড়াতে হবে। এখানে এসে একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুর নাম দেওয়া রয়েছে F। ABCD সামান্তরিক বলা রয়েছে এই যে E পয়েন্টটা BC বাহুর মধ্যবিন্দু, আর D যোগ করে বাড়ানো হয়েছে আর AB কে বাড়ানো হয়েছে, সেটা F বিন্দুতে ছেদ করেছে। এবার জানতে চেয়েছে কি AF এর দৈর্ঘ্য কত। অপশান কয়েকটা রয়েছে, সেখানে দেখতে হবে কোনটা সঠিক উত্তর। প্রথমে দেখো, এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, সেই দুটো ত্রিভুজ সর্বসম হবে। কী হবে একটু শর্টে বলে দিই। এই যে দুটো কোণ সমান হবে, কেন বলো তো, দুটো কোণ দেখো বিপ্রতিভ কোণ, BC বাহুর মধ্যবিন্দু E, তাহলে B থেকে E যা হবে E থেকে C তা BE সমান EC। এবার দেখো, এই যে আমরা AB কে বাড়িয়েছি সেটা কিন্তু একই লেভেলে, ABর সঙ্গে CD সমান্তরাল। কেন, ABCD একটা সামান্তরিক বলেছে। তাহলে ABর সঙ্গে যদি CD সমান্তরাল হয়, ABর সঙ্গে একই লেভেলে রয়েছে BF, তাহলে আমরা বলতে পারি BF আর CD সমান্তরাল, আর সেখানে ছেদক হচ্ছে BC। তাহলে এই দুটো যে কোণ পেলাম, এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ। তাহলে কি কি পেলাম, দুটো কোণ পেয়েছি, একটা একান্তর কোণ কনসেপ্টে, একটা বিপ্রতিভ কোণের কনসেপ্টে, আর একটা বাহু পেয়ে গেছি। তার মানে অ্যাঙ্গেল সাইড, এই শর্তানুযায়ী এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে এখান থেকে কি পাবো, BF সমান DC, কেননা সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু। এবার দেখো AFটা দুটো পার্টে ভেঙে নিচ্ছি, A থেকে B, B থেকে F, AB প্লাস BF। AB রেখেই দিলাম, BFটা কার সঙ্গে সমান, এখানেই পেয়ে গেছি DC। যেহেতু সামান্তরিক, তাহলে AB যা হবে DC তা হবে, DCর পরিবর্তে আমরা AB লিখছি, তাহলে আসছে দেখো 2AB। তাহলে এখানে কোন অপশানটা আমার সঠিক উত্তর, দেখো রয়েছে 2AB, অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এবার 10 অঙ্কটা দেখে নিই। 10 অঙ্কটা কি রয়েছে, আয়তলেখ অঙ্কন, রাশিবিজ্ঞানের অঙ্ক।
ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় পরিসংখ্যা কি শ্রেণী সীমানা কি প্রসার কি শ্রেণীদৈর্ঘ্য, কোনটা হবে? তো দেখো, আয়তলেখ যখন অঙ্কন করা হয় এইরকম তো গ্রাফগুলো আসে, স্তম্ভগুলো আসে এইরকম। সাপোজ এই যে ভূমিগুলো, এগুলো কি আসে, যে শ্রেণীগুলো দেওয়া থাকে সেই শ্রেণীর দৈর্ঘ্য, লেন্থ দেওয়া থাকে, এগুলো কি শ্রেণী দৈর্ঘ্য। আর এই যে হাইটগুলো কোথা থেকে পাই আমরা? শ্রেণী পরিসংখ্যা থেকে। এখানে কি চেয়েছে? চেয়েছে যে আয়তক্ষেত্রের ভূমি, তাহলে অবশ্যই সেটা শ্রেণী দৈর্ঘ্য হবে এবং সেটা হয়ে যাচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এবার 11 অঙ্কটা দেখো, এটা রয়েছে তোমাদের লগারিদম চ্যাপ্টার থেকে। কি রয়েছে? 5 to the power 3 log base 5x, এটার মান কত? এটাকে একটু সাজিয়ে নিই, তারপর আমি সূত্রটা কি আসবে সেটা বলবো। দেখো 5 to the power log base 5x, এই যে সামনে যে টার্মটা রয়েছে ওটা গেলে ঘাতে যায়, আবার ঘাতে থাকলে সেটা সামনে চলে আসে। যেমন কি log x to the power n, এটা আমরা লিখতে পারি n log x, মানে পাওয়ারটা সামনে চলে আসে। আর যদি কোথাও আছে m log x, সেটা আমরা লিখতে পারি log x to the power m, মানে এই সংখ্যাটা ঘাতেই চলে যায়। তাহলে এখানে তিনটা অবশ্যই আমার চলে যাচ্ছে ঘাতে, এক্সের ঘাত হয়ে যাবে। এবার এর মানটা কি আসবে, তার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা একটু দেখে নিই। a to the power log a base x, এর মান আসে x। প্রমাণটা যদি একটু ছোট করে বলে দিই, সাপোজ ধরছি যে এটা মান আমার জানা নেই, বার করতে হবে। আমি ধরে নিচ্ছি log a base x সমান m। এখান থেকে আমরা কি পেতে পারি? a কে m বার গুণ করলে x পাবো। এটাই তো লগের মূল কনসেপ্ট। লগের মূল কনসেপ্ট কি? যে log base a x ইকুয়াল টু m, মানে কি বোঝায়? a কে m বার গুণ করলে আমি x পাবো। এখান থেকে লেখা যায় a টু দ্য পাওয়ার m সমান x। এবার m এর মানটা বসিয়ে দিই। a টু দ্য পাওয়ার m ছিল, m কাকে ধরেছি? log a বেস x সমান x। তাহলে দেখো এখানে যা থাকবে এখানে তাই থাকবে। দেখো এখানে 5 আছে, এখানেও 5 রয়েছে, এখানে x ছিল, সেই এক্সটা ভ্যালুতে চলে এসছে। তাহলে এখানে আছে এক্সের কিউব, তাহলে এটা সমান কি আসবে? এক্সের কিউব। কত নম্বর অপশান? অপশান রয়েছে তোমাদের অপশান এ। সঠিক উত্তর অপশান এ। লগারিদম চ্যাপ্টারে অনেক কনসেপ্ট লাগবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অনেক বড় বড় অঙ্ক আছে, সেই অঙ্কগুলো বুঝে না করলে পরীক্ষায় নামাতে পারবে না। চলো এবার 12 অঙ্কটা দেখে নিই। স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা অঙ্ক রয়েছে l to m, আর রয়েছে -l + 2m 2l - 2m, এই দুটো বিন্দু রয়েছে, তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তা মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র আমি ছোট করে যদি বলে দিই যে x1 y1 আর একটা বিন্দু রয়েছে x2 y2, এর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি না, এর প্রথম x1 আর x2 যোগ করব, করে 2 দিয়ে ভাগ, এর দ্বিতীয় y1 এর দ্বিতীয় y2 যোগ করে 2 দিয়ে ভাগ। একই রকম তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি আসবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো এর প্রথমে রয়েছে l, এর রয়েছে -l + 2m / 2, এর দ্বিতীয় রয়েছে 2m, এর রয়েছে 2l - 2m / 2। তাহলে l কেটে গেলে 2m/2, এখানে 2m কাটলে 2l/2, 2 কেটে গেলে m, l। কত নম্বর অপশান? অপশান এ হলো সঠিক উত্তর। এবার 13 অঙ্কটা একটু দেখে নিই।
একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, সেই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত। একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, তার পরিলিখিত বৃত্ত আর অন্তর্লিখিত বৃত্ত, একটা ভেতরের বৃত্ত একটা বাইরে, তাদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। প্রথমে বলে দিই যে সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিলাম, তাহলে উচ্চতা কত হবে √3/2a, এই সূত্র রয়েছে। এবার পরিবৃত্তের ব্যাসার্ধ হয়, পরিবৃত্তের ব্যাসার্ধ উচ্চতা 2/3 ভাগ, আর অন্তবৃত্তের ব্যাসার্ধ হয় ত্রিভুজটির উচ্চতা 1/3 ভাগ। তাহলে আসবে কি √3/2a ইন্টু, যেহেতু পরিবৃত্ত 2/3 ভাগ, অন্তবৃত্তের বেলায় কত হবে √3/2a ইন্টু 1/3 ভাগ। এবার এটা যদি ব্যাসার্ধ হয়, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে অনুপাতটা আসবে কি পাই √3/2a ইন্টু 2/3 তার হোল স্কোয়ার ইস টু, এটা আসছে পাই √3/2a ইন্টু 1/3 হোল স্কোয়ার। দেখো এখানে পাই পাই মিলে যাচ্ছে, √3/2a এখানে আছে, এর নিচে 3 আছে, এর নিচে 3 আছে, তাহলে ডিফারেন্স কোথায়, এখানে রয়েছে 2a স্কোয়ার 4, এখানে 1 স্কোয়ার মানে 1, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4:1, অপশান এ, এটাই সঠিক উত্তর। এরপরে 15 অঙ্কটা দেখে নিই, লাস্ট অঙ্ক 1-এর দাগে। ত্রিভুজ এবিসি, তার পরিকেন্দ্র রয়েছে, এটা পরিব্যাসার্ধ, ত্রিভুজ এবিসি এই এবিসি ত্রিভুজে পরিকেন্দ্র ও, এর পরিলিখিত একটা বৃত্ত রয়েছে, তার একটা কেন্দ্র রয়েছে ও। বিওসি কোণ 80 ডিগ্রি, এই বিওসি কোণ হচ্ছে 80 ডিগ্রি। কি জানতে চেয়েছে, কোণ বিএসসির মান কত, কোণ বিএসসি সমান কত। এটা তোমাদের 17 নম্বর চ্যাপ্টার, সেখানে রয়েছে। তাই একটু আমি ক্লাস 10-এর কনসেপ্টে বলবো, যেহেতু শর্ট কোশ্চেন তো এই প্রমাণটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর প্রমাণটা তোমাদের লাগেও না। কি দেখো, এই একটা বৃত্ত, বৃত্তের কোনো একটা অংশকে আমরা কি বলি বৃত্তচাপ। এই বৃত্তচাপের দেখো এই যে বি থেকে সি যে বৃত্তচাপ, সেটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর একই বৃত্তচাপ দেখো বৃত্তের উপরে একটা বিন্দু এতে গিয়ে মিলিত হয়েছে, এই কোণকে বলা হবে বৃত্তস্থ কোণ। ক্লাস 10-এ একটা উপপাদ্য রয়েছে যে একই বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এটা 80 ডিগ্রি হলে এটা কত হবে, তার অর্ধেক, অর্থাৎ 40 ডিগ্রি। কেননা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 80টা কার দ্বিগুণ হয় 40-এর, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বৃত্তস্থ কোণ বিএসসি সমান 40 ডিগ্রি। তা এইখানে 1-এর দাগের অঙ্কগুলো তোমাদের সব করিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে 2-এর দাগের অঙ্কগুলো আসছে, 2, 3 পরে পরে আসবে ভিডিওগুলো। তা মোটামুটি আশা করব যেই অঙ্কগুলো করালাম 1-এর দাগের অঙ্কগুলো, সেখানে তোমাদের কোথাও একটু কোনো কনফিউশন থাকবে না। প্রত্যেকটা অঙ্ক আমি লজিক্যালি তার যা ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাগুলো আমি সুন্দরভাবে দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে অনেক হেল্প পাবে, এবং এর সঙ্গে সঙ্গে চ্যাপ্টারের একটা কনসেপ্ট তোমাদের আসবে। যে চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো নিয়েছি, অঙ্কগুলো আমরা পেয়েছি, সেই সঙ্গে সঙ্গে তোমাদের সেই চ্যাপ্টারটা একটু ভালোভাবে মনে পড়ে যাবে। তা আরও একবার বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, চ্যানেলটা দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবে,
এবং অপরকে শেয়ার করে তাকেও শেখার উপযোগী করে তোলো। বেস্ট অফ লাক, এখানেই রাখছি।